তো আমি আজ তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে দ্বিতীয় পত্রের বিপণন অর্থাৎ মার্কেটিংয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত, তাই আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রথমেই বিপণনের প্রথম অধ্যায় অর্থাৎ ইন্ট্রোডাকশন টু মার্কেটিং, এখানে একটা চিত্রের মাধ্যমে মার্কেটিংয়ের একটু পরিচয় তুলে ধরার চেষ্টা করছি। তারপরে দেখো মেয়েরা, আমরা বইয়ের মধ্যে যে আলোচ্য সূচিগুলো আছে এখানে আমি সেটা লিপিবদ্ধ করে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আসো 1.1 অর্থাৎ বিপণনের ধারণা, কনসেপ্ট অফ মার্কেটিং অর্থাৎ কোত্থেকে বিপণনটা আসলো। এটা মার্কেটাস অর্থাৎ ল্যাটিন শব্দ এবং মার্কেট হচ্ছে ইংরেজি শব্দ, তার থেকে আসলো মার্কেটিং। ধারাবাহিকভাবে বলতে গেলে মার্কেটাস, মার্কেট এবং তারপরে আসলো মার্কেটিং। এখানে দেখো মেয়েরা, দুজন মার্কেটিং বিশারদের ছবি দেওয়া আছে। ইনি হচ্ছেন অধ্যাপক ফিলিপ কটলার অর্থাৎ আধুনিক মার্কেটিংয়ের জনক, এবং অন্যজন অন্যতম মার্কেটিং বিশারদ গ্যারি আর্মস্ট্রং। এই দুজন মিলে প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটি লিখেছেন, তারই অনুবাদ আমরা বিভিন্ন বইয়ে পড়ছি। এখন দেখো মেয়েরা, মার্কেটিংয়ের ধারণা বলতে আমরা অনেক সময় দেখি যে অনেকেই বিজ্ঞাপনের সাথে তুলনা করে, অনেকে শপিংয়ের সাথে তুলনা করে, কেউ বলছে যে আমরা মার্কেটিংয়ে যাব। আসলে কি, মার্কেটিং কিন্তু এগুলোর কোনোটাই নয়। মার্কেটিং একটা ব্যাপক ধারণা। তো সেখানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে ঘুমোতে যাওয়া আগ পর্যন্ত সমস্ত কাজের সঙ্গে কিন্তু মার্কেটিং জড়িত, কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো পণ্য ব্যবহার করছি এবং সেটা দাম দিয়ে কিনছি। তো সুতরাং মার্কেটিংয়ের কার্যক্রমের সাথে আমরা প্রতিনিয়তই ওতপ্রোতভাবে জড়িত। তো এখন আসো, হোয়াট ইজ মার্কেটিং। এখানে আমি ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রংয়ের সংজ্ঞাটাই তুলে ধরেছি। বইয়ে আরও অনেক রাইটারের সংজ্ঞা আছে, তোমরা পড়ে নেবে। উনি কি বলেছেন? মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার্স অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপস ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স ইন রিটার্ন। অর্থাৎ কিনা, মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে, আর বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ আজকালকার মার্কেটিংটাই হচ্ছে কি, সম্পর্ক ভিত্তিক মার্কেটিং। অর্থাৎ ক্রেতাদের সাথে কোম্পানিগুলো সুসম্পর্ক বজায় রাখে, বিনিময়ে তাদের কাছ থেকে ভ্যালু অর্জনের চেষ্টা করে। তো সুতরাং মেয়েরা, ভ্যালু অর্জন করবে এবং বিনিময়ে কি করবে? ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জন করবে এবং কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করবে। তো আসো মেয়েরা, এই সংজ্ঞা থেকে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। সে বৈশিষ্ট্যগুলো কি? মার্কেটিং মূলত কি? একটা সন্তুষ্টি বিধান করে ভোক্তাদের। আর কি করে? ভ্যালু সৃষ্টি করে, এটা আমরা দেখলাম। আর কি করে? শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে এবং সেটা কি করে? ধরে রাখে। মুনাফা অর্জনের জন্য একটা শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। পরের আলোচনায় চলে যাই। এই সংজ্ঞা থেকে আমরা মূলত একটা কোর কনসেপ্ট অফ মার্কেটিং পাই, অর্থাৎ একটা মৌলিক ধারণা পাই, যেটা ছাড়া মার্কেটিং চলতেই পারে না। এখন আসো, একটা চিত্রের মাধ্যমে আমি ধারণাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মেয়েরা দেখো, নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস। 1 নম্বরে প্রয়োজন, অভাব ও চাহিদা। 2 নম্বরে মার্কেটিং অফারিংস অর্থাৎ প্রোডাক্ট সার্ভিসেস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। 3 নম্বরে কি? ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি অর্থাৎ কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন। 4 নম্বরে বলেছি বিনিময়, লেনদেন এবং সম্পর্ক অর্থাৎ এক্সচেঞ্জেস, ট্রানজ্যাকশনস অ্যান্ড রিলেশনশিপস। 5 নম্বরে আছে মেয়েরা মার্কেট বা বাজার। পরবর্তী আলোচনায় চলে যাই। এই চিত্রগুলো
হতে আমরা যে ধারণাগুলো বা মৌলিক ধারণাগুলো পেয়ে থাকি, 1 নম্বরে কি পেয়েছি সেগুলোকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি। প্রয়োজন, অভাব ও চাহিদা, নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ড। ক নম্বরে কি মেয়েরা? প্রয়োজন। প্রয়োজন কি? ভোক্তা যখন নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে তখনই প্রয়োজনের উৎপত্তি হয়। এই মুহূর্তে আমার ক্ষুধা পেয়েছে, খাদ্যের প্রয়োজন, আমার তৃষ্ণা পেয়েছে, আমার পানির প্রয়োজন। এই যে অনুভবটা, এটাই হচ্ছে কি প্রয়োজন। এটাকে আমরা 3 ভাগে ভাগ করে দেখিয়েছি। আশা করছি মেয়েরা এই ভাগগুলো আমরা বুঝতে চেষ্টা করব। প্রথমে কি আছে? শারীরিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা প্রভৃতি। এগুলো ছাড়া কি আমরা চলতে পারি? প্রতিদিনের জন্য এগুলো প্রয়োজন। বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বেশি কি প্রয়োজন মেয়েরা? নিরাপত্তার প্রয়োজন। আমরা যেন নিরাপদে বসবাস করতে পারি, আমরা যেন সুস্থ থাকি। তো সুতরাং এটা আমাদের অবশ্যই শারীরিক প্রয়োজনের মধ্যে পড়ছে। দ্বিতীয়ত কি লিখেছে দেখো মেয়েরা? সামাজিক প্রয়োজন। সমাজবদ্ধ জীব মানুষ, সুতরাং বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকার ইচ্ছা প্রভৃতি ছাড়া কিন্তু মানুষ চলতেই পারে না, এটা সামাজিক প্রয়োজনের মধ্যে পড়ে। এরপরে আসো ব্যক্তিগত প্রয়োজন। প্রত্যেকটা মানুষ বা ব্যক্তি তার নিজের জন্য বাঁচে, নিজের জন্য তার জ্ঞান অর্জন করে, সৃজনশীলতা, ব্যক্তিত্ব, কৃতিত্ব অর্জন, জ্ঞান অন্বেষণ প্রভৃতি, এগুলো ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে পড়ছে। তা বুঝতে পেরেছো মেয়েরা? এবারে আসো অভাব। অভাব কাকে বলে? অভাব এখানে আমি দেখিয়েছি প্রয়োজন প্লাস সংস্কৃতি এবং ব্যক্তিত্বের প্রভাব। তো এখন দেখো, প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি এবং ব্যক্তির ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে কি বলে? অভাব বলে। অর্থাৎ প্রয়োজন থেকে আসে কি? অভাব। প্রয়োজন কি ছিল? ক্ষুধা লাগলে খাদ্যের প্রয়োজন ছিল। এখন অভাব তাহলে কি হবে? আমরা কোন সংস্কৃতিতে বাস করি মেয়েরা? আমরা বাঙালি সংস্কৃতিতে বাস করি। আমাদের খাদ্যের প্রয়োজন, কিন্তু অভাবটা কি? ভাত, মাছ, ডাল, সবজি ইত্যাদি। সুতরাং আমরা ভাত, মাছ, ডাল খাবো। আবার একজন আমেরিকান কি খাবে? তার ক্ষুধা কিন্তু প্রয়োজন কি? খাদ্যের। তার ক্ষুধা লাগলে অবশ্যই খাদ্যের প্রয়োজন, কিন্তু সে কি খাবে? ফাস্টফুড জাতীয় খাবার, অর্থাৎ বার্গার জাতীয় খাবার খাবে। তাহলে বোঝা গেল সংস্কৃতি আর ব্যক্তির ব্যক্তিত্বের প্রভাব কি? এক একজন ব্যক্তির এক এক রকমের ব্যক্তিত্ব, এটা তার ভোক্তা আচরণের উপরে একটা প্রভাব বিস্তার করে। 3 নম্বরে গ নম্বরে আসো কি? চাহিদা বা ডিমান্ড। এটা কি বলেছে মেয়েরা? অভাব প্লাস আর্থিক সামর্থ্য প্লাস অর্থ ব্যয় করার মানসিকতা। অর্থাৎ চাহিদা হচ্ছে কি? ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে। তো ভোক্তার অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখনই সেটা চাহিদায় রূপান্তরিত হয়। তাহলে কোত্থেকে আসলো? আসলো প্রয়োজন থেকে অভাব, অভাব থেকে আসলো কি? চাহিদা। সুতরাং আমার খাদ্যের প্রয়োজন, আমি ভাত, মাছ, ডাল খাবো, এটা আমার অভাব, কিন্তু আমার চাহিদাটা কি? আমার পকেটে কত টাকা আছে। যদি আমার বেশি টাকা থাকে আমি ভালো খাবার খাবো, কিন্তু যদি টাকার কম থাকে তাহলে আমি প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করব। তো এটা হচ্ছে কি? চাহিদা। তো সেই জন্য যেমন একজন কৃপণের কিন্তু এইখানে আমরা দেখিয়েছি যে তার কোনো দ্রব্যের অভাব আছে, আর্থিক সামর্থ্য রয়েছে, কিন্তু অর্থ ব্যয় করার মানসিকতা নেই। সুতরাং একজন কৃপণকে কিন্তু মেয়েরা এখানে আমরা বলতে পারবো না তার ওই দ্রব্যের চাহিদা আছে। আবার একজন গরিব ব্যক্তি গাড়ি বাড়ি ক্রয় করার ইচ্ছা থাকতেই পারে, কিন্তু মেয়েরা সেটাও কিন্তু চাহিদায় রূপান্তরিত হবে না, কারণ তার প্রয়োজনীয় অর্থ নেই বা ক্রয় করার মতো সামর্থ্য নেই, দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য নেই। তো সুতরাং বুঝতে পেরেছো চাহিদা। পরবর্তী আলোচনায় যাই। 2 নাম্বার অর্থাৎ বিপণন, অর্পণ, পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। তো বিপণন অর্পণ কি মেয়েরা? বিপণন অর্পণ হচ্ছে ভোক্তা সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু বাজারে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে কি?
বিপণন অর্পণ। এখন ভোক্তার জন্য কোম্পানি কি কি উপস্থাপন করে বাজারে? পণ্য নিয়ে হাজির হয়, সেবা নিয়ে হাজির হয়, অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। এখন ক নাম্বারে আসো, পণ্য বা প্রোডাক্ট। তো প্রোডাক্ট কাকে এখানে কি দেখিয়েছি? ক্রেতার সমস্যার সমাধান, অর্থাৎ একটা পণ্য দরকার আর তার জন্য তার অভাবের সন্তুষ্টি বিধান করতে পারে এমন যে কোনো কিছুই হচ্ছে পণ্য। তাহলে পণ্য কাকে বলে? পণ্য বলতে আমরা বুঝি মানুষের অভাব মোচনের ক্ষমতা সম্পন্ন যা কিছু বাজারে মনোযোগ আকর্ষণ, মালিকানা গ্রহণ, ব্যবহার বা ভোগের জন্য উপস্থাপিত হয়, তাই হচ্ছে পণ্য। যেমন এটা দৃশ্যমান অবশ্যই হতে হবে, যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, বাড়ি, বই, খাতা, কলম ইত্যাদি। তো তারপরে কি আসো মেয়েরা? সেবা বা সার্ভিস। তো সার্ভিসে কি বলেছি? কিছু কাজ এবং অদৃশ্য সুবিধা বা তৃপ্তি। সেবা অবশ্যই হবে অদৃশ্যমান, ইনট্যাঞ্জেবল, অর্থাৎ অভাবে সন্তুষ্টি অবশ্যই মেটাবে, কিন্তু সেটা হবে অদৃশ্যমান। সেবা হলো কোনো কাজ বা সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করতে পারে এবং যা অবশ্যই অস্পর্শনীয় এবং মালিকানায় কোনো পরিবর্তন আসে না। ঠিক আছে মেয়েরা? তাহলে কিছু কাজ থাকবে, অদৃশ্য সুবিধা থাকবে বা তৃপ্তি থাকবে। এই মুহূর্তে মেয়েরা তোমরা মার্কেটিং ক্লাস করছো, সুতরাং এই মুহূর্তে অন্য একটা সাবজেক্টের ক্লাস তোমরা মিস করলে সেটা কিন্তু সেবা হবে না। অর্থাৎ যখনের ক্লাসটা তোমার তখনই করতে হবে, এটা একটু সংরক্ষণ করা যায় না। 3 নম্বরে আসো, অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা কি? কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানই হলো অভিজ্ঞতা। অর্থাৎ কোনো কিছু করে, কোনো কিছু দেখে বা অনুভবের মাধ্যমে অর্জিত জ্ঞান বা দক্ষতাই হলো কি? অভিজ্ঞতা। এখন অভিজ্ঞতা, যে কোম্পানি যত বেশি অভিজ্ঞ, যে কোম্পানি যত বেশি দক্ষতা সম্পন্ন, সেই কোম্পানির অভিজ্ঞতা তত বেশি। এবং যদি ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজারকে অন্য একটা কোম্পানি বেশি বেতনে তার কোম্পানিতে নিয়োগ দান করতে চায়, তাহলে তার আসলে অভিজ্ঞতাকেই ক্রয় করছে। বুঝতে পেরেছো মেয়েরা? যেমন কোকাকোলা, পেপসিকোলার অন্য অন্য যে পানীয় সামগ্রী আছে, যেমন আরসিকোলা, তার থেকে অবশ্যই বাজারে তাদের অভিজ্ঞতাটা অনেক বেশি। পরবর্তী আলোচনায় যাই, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, 3 নাম্বার পয়েন্ট। তো ক্রেতা ভ্যালু, ক্রেতা ভ্যালু কি? ক্রেতা ভ্যালু হচ্ছে, একটু মনোযোগী হতে হবে, ক্রেতা কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায়। অর্থাৎ কিনা তুমি একটা কলম ক্রয় করছো, সেটা ভোগ করে যে সুবিধা পাচ্ছ এবং তার বিনিময়ে সে যে অর্থ ব্যয় করে, এই দুইয়ের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। এখন দেখো, ভ্যালু ইকুয়াল টু কি? বেনিফিট বাই কস্ট, অর্থাৎ সুবিধা বাই ব্যয়। ঠিক আছে? কার্যকরী সুবিধা এবং আবেগময় সুবিধা, সুবিধাকে 2 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, যে ফাংশনাল বেনিফিট এবং কি ইমোশনাল বেনিফিট। প্রত্যেকটা দ্রব্য ক্রয় করার ক্ষেত্রে আমরা এই 2টা সুবিধা দেখেই ক্রয় করি। দ্রব্যটা কি কাজে দিবে এবং দ্রব্যটা আমাদের কতটুকু আবেগ মেটাতে পারবে, আমাদের দেখে পছন্দ হবে কিনা, ব্যবহার করে ভালো লাগবে কিনা। এবং ব্যয় কিন্তু শুধু অর্থ ব্যয়ই নয়, অর্থ ব্যয় করছি, সময় ব্যয় করছি, শক্তি ব্যয় করছি, মানসিক শ্রম ব্যয় করছি। মেয়েরা, তোমরা একটা ড্রেস কিনতে গেলে দেখো যে অর্থের সাথে সাথে এই সমস্ত ব্যয়গুলোই কিন্তু করছো। সুতরাং এটাই হচ্ছে কি? ক্রেতা ভ্যালু। ঠিক আছে মেয়েরা? এবারে আসো কি? ক্রেতার সন্তুষ্টি। এখন সন্তুষ্টিটা কি? প্রত্যাশার সাথে, তুমি যে জিনিসটা প্রত্যাশা করেছো দ্রব্যটা ক্রয় করার জন্য, প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়, তাকে বলে সন্তুষ্টি। আর প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করে যদি হতাশার অনুভূতি সৃষ্টি হয়, তাহলে আমরা কি বলতে পারি মেয়েরা? অসন্তুষ্টি। অর্থাৎ তুমি পণ্যটি ব্যবহার করে মোটেই সন্তুষ্ট নয়। তো সুতরাং ক্রেতা কখনো পণ্যটা ব্যবহার করে সন্তুষ্ট, তাহলে আবার পণ্যটি ক্রয় করবে। আর যদি সে সন্তুষ্টি অর্জন না করে, তাহলে মেয়েরা আর পণ্যটি সে ক্রয় করবে না, কিংবা অন্যকেও সাজেস্ট করবে না যে পণ্যটি ক্রয় করো। তো পরবর্তী আলোচনায় আমরা চলে যাই। আসো 4 নাম্বার পয়েন্ট,
বিনিময়, লেনদেন এবং সম্পর্ক। বিনিময় মানে কি? এক্সচেঞ্জ। তো কি? কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের উপায় কি বলে? বিনিময়। তাহলে কি? কোনো কিছু প্রদান করলাম, আমি একটা তোমাকে বই দিলাম, বিনিময়ে তোমার কাছ থেকে অন্য একটা সমদামের বই পেলাম, এটাই হচ্ছে বিনিময়। এটার জন্য তোমার অর্থ মাধ্যমে পণ্য বিনিময় নাও হতে পারে, আবার অর্থের মাধ্যমেও বিনিময় কার্যাবলী সম্পাদন হতেই পারে। তো এখন দেখো পরবর্তী খ নাম্বার, লেনদেন। লেনদেনে কটি পক্ষ থাকে মেয়েরা? অ্যাকাউন্টিংয়ে পড়েছ, কমপক্ষে দুটি পক্ষ, ক্রেতা এবং গ্রহীতা, দাতা গ্রহীতা। আচ্ছা, দাতা গ্রহীতা, এখানে লেনদেনের প্রত্যেক পক্ষে সম্মতি লাগবে। কেন লাগবে? আমি তোমার কাছে আমার পণ্যটা বিক্রি করব, আর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? টাকা দেবে। আর এটা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে লেনদেন কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন যে কোনো কিছুই কি? লেনদেন। আচ্ছা, 3 নম্বরে কি আসো মেয়েরা? 3 নম্বরে হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন, যেটা বর্তমানে চলছে। সম্পর্ক ভিত্তিক বিপণন হলো ভোক্তা, পরিবেশক, ডিলার ও অন্যান্য পক্ষগুলো সাথে কি করবে? কোম্পানিগুলো শক্তিশালী ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি করবে, সেটা বজায় রাখতে চেষ্টা করবে এবং এগিয়ে নিতে চেষ্টা করবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো? সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। তো এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এদেরকে বলে স্টেক হোল্ডার। তো এই স্টেক হোল্ডার কি? স্টেক হোল্ডার হলো এরাই যারা এই যে ভোক্তা অর্থাৎ কোম্পানির সাথে সম্পর্কিত যারা, তাদেরকে আমরা বলবো স্টেক হোল্ডার। অর্থাৎ ভোক্তা, পরিবেশক, ডিলার এবং অন্যান্য পক্ষ, এদের সাথে কোম্পানিগুলো একটা শক্তিশালী ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি করবে। এবং সেটা সম্পর্ক তৈরি করেই সে কিন্তু বসে থাকবে না, সেটাকে ধরে রাখবে, বজায় রাখবে তার সাথে সম্পর্ক, হাই হ্যালো করবে, কেমন আছেন। মাঝে মধ্যে সে কী করবে? প্রতি বছর তাকে একটা ক্যালেন্ডার, একটা চাবির রিং, একটা কলম, একটা ডায়েরি ইত্যাদি উপহার দিল, হ্যাঁ, এবং সেটাকে এগিয়ে নেবে যাতে ভবিষ্যতেও সে তার পণ্যটা ক্রয় করতে পারে। তো সুতরাং বর্তমান যুগটাই কিন্তু সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ যুগ। 5 নম্বরে আসো মেয়েরা, বাজার। বাজার কাকে বলে? নিশ্চয়ই তোমরা জানো। বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার কি বলো? বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট। অর্থাৎ একটা পণ্যের বর্তমান ক্রেতা থাকবে। ধরো তুমি একটা কম্পিউটার কিনবে, সেটা তুমি হচ্ছে বর্তমান ক্রেতা, তুমি কিনেছো, আর একজন তোমার বন্ধু কিনবে, সে হচ্ছে কি? সম্ভাব্য ক্রেতা। এই দুয়ে মিলে হলো কি? বাজার। তাহলে বোঝা গেল। এর পরবর্তী আলোচনায় আমরা একটু তাড়াতাড়ি চলে যাই। আমরা দেখতে পাচ্ছি প্রয়োজন, অভাব, চাহিদার মধ্যে সংজ্ঞাগত পার্থক্যগুলো দেওয়া আছে, তোমরা অন্য অন্য পার্থক্যগুলো পড়ে নেবে। তারপরে আসো কি মেয়েরা? বিপণনের ক্রমবিকাশ। মূলত বিপণনের সংজ্ঞা, বিপণনের মৌলিক ধারণা এবং ক্রমবিকাশ গুরুত্ব, এগুলো থেকেই মূলত সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে। তা আমি এখন দেখাচ্ছি বিপণনের ক্রমবিকাশ। প্রথমে কি যুগ? আত্মনির্ভরশীলতার যুগ। এই যুগে সভ্যতার প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মানুষ তার নিজের উপরে নিজেই নির্ভরশীল ছিল। এক টুকরো জমিতে যে ব্যক্তি হয়তো খাদ্য উৎপাদন করত, নিজের প্রয়োজন সে নিজেই মেটাতো। তো এভাবেই তা আত্মনির্ভরশীল ছিল। পরবর্তী যুগ কি মেয়েরা? বিনিময় যুগ। তো বিনিময় যুগ কি? বিনিময় যুগে আসো, এখানে বিনিময় যুগে প্রত্যেকে একটা পণ্য অন্যের সাথে কি করতো? তারা বিনিময় করত। তো এখানে হচ্ছে কি? বিনিময় যুগ। তারপরে আসো কি? সেটা এক পর্যায়ে সেখানেও দেখা গেল কিছু সমস্যা, তারপরেও তারা তাদের প্রয়োজন মাফিক জিনিস বিনিময় করা চমৎকারভাবে তাদের প্রয়োজনগুলো মেটাতে সক্ষম হতো। এরপর 3 নম্বরে উৎপাদন যুগ। এটা হচ্ছে কি? 1860 থেকে 1920। তো এটা হচ্ছে কি? শিল্প বিপ্লব এখানেই সূচনা হয়, আর এটা ছিল শিল্প বিপ্লব পূর্ব। এখানে হচ্ছে উৎপাদন যুগ থেকে হলো কি যুগ? শিল্প বিপ্লবের যুগ। ঠিক আছে? তো এই যুগে প্রচুর পরিমাণে উৎপাদন শুরু হয়ে গেল, হ্যাঁ। তো
তো প্রচুর পরিমাণে উৎপাদন শুরু হয়ে গেল, এখানে কলকারখানার বিকাশ ঘটতে লাগলো। সুতরাং এই যুগকে আমরা রেল পরিবহন, মানে সমস্ত নৌ পরিবহন সব দিক থেকে কি হলো, হ্যাঁ, প্রচুর পরিমাণে অগ্রগতি সাধিত হলো। তারপর বিক্রয় যুগ। বিক্রয় যুগ কত থেকে? 1920 থেকে 1950 অবধি। অর্থাৎ প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির সাথে সাথে বৃহদায়তন উৎপাদন বৃদ্ধি হতে লাগলো, ব্যবসায় প্রতিষ্ঠান বৃদ্ধি হতে লাগলো, প্রত্যেক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়লো। এটা বাংলাদেশে কিন্তু এখনো প্রচলিত বিক্রয় যুগ, কারণ বাংলাদেশের মানুষ অধিক মুনাফা অর্জনেই বেশি বিশ্বাসী, ক্রেতা সন্তুষ্টিতে নয়। তা সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা। তারপরে আসো বিপণন যুগ, 1950 সাল থেকে শুরু। এটাকে আমরা কি যুগ বলবো? মার্কেটিং যুগ। এই মার্কেটিং যুগে কি হয়েছিল মেয়েরা? মার্কেটিং যুগ হচ্ছে ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে তোমার মুনাফা অর্জন করা। অর্থাৎ তুমি ক্রেতাকে সন্তুষ্ট করবে, এমন পণ্য উৎপাদন করবে যাতে ক্রেতা সন্তুষ্টি লাভ করে, তারপর তুমি মুনাফার কথা ভাববে। তারপর আসো সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগ, এই মার্কেটিং যুগে কিছু সমস্যা দেখা দিল, যেখানে সমাজের কল্যাণের কথা ভাবা হতো না। যেমন মদ, গাঁজা, হিরোইন, এই ধরনের সমাজে যেটা একেবারেই মানে খারাপ কিছু পণ্য উৎপাদন হয়, সেটাকে সাপোর্ট করে না সামাজিক বিপণন যুগ। সেখানে মানব কল্যাণের কথা বলেছে, তুমি এমন পণ্য উৎপাদন করো যে পণ্যটা মানব কল্যাণের কাজে নিয়োজিত। এমন পণ্য তুমি উৎপাদন করবে না যেটা মানব কল্যাণের সাথে একেবারেই যায় না। তো সেটা হচ্ছে কি? সামাজিক বিপণন যুগ। তারপরে আসো সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। এটা 1990 থেকে চালু। তা আমি কিন্তু অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, ক্রেতা এবং অন্যান্য সম্পৃক্ত পক্ষের সাথে শক্তিশালী ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি, বজায় রাখা এবং এগিয়ে নেওয়ার প্রক্রিয়াই হলো কি সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, যেটা বর্তমানে চলছে অনলাইনের মাধ্যমে। আমরা তাছাড়া আমরা একজন এক এক দেশে বসবাস করে, এক এক জায়গায় ক্রেতা বসবাস করে, কোম্পানি উৎপাদন করে এক দেশে, সারা বিশ্বে সেটা চলে যায়। এটা কিসের ভিত্তিতে? সম্পর্কের ভিত্তিতে। তারপরে লাস্ট পয়েন্ট হচ্ছে কি সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ, যেটা 2010 থেকে এখন পর্যন্ত বর্তমান। এটা আমরা দেখি কি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হ্যাঁ, এটা এই যুগটা সূচিত হয়েছে। এই যুগে কিসে আমরা সাধারণত ফেসবুক, টুইটার, ইউটিউব, ইমেল, ইয়াহু, গুগল ইত্যাদির মাধ্যমে আমরা মূলত ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে থাকি। এই যে বর্তমানে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলা করছি, অনেক দোকানপাট কিন্তু বন্ধ, শুধুমাত্র মুদি এবং ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, সবজি, কাঁচামাল ইত্যাদি খোলা আছে। তো সেখানে অনলাইন মার্কেটিং কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করছে। হ্যাঁ, তো আমি এই পরবর্তী আলোচনায় আরেকটু আলোচনা করেই আমার আলোচনাটা শেষ করব। এখানে বিপণনের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, মেয়েরা খেয়াল করো, সেটা তোমরা একটু দেখে নেবে বাসায়। কোনো সমস্যা হলে তোমরা আমাকে বলবে। তারপরে আসো উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্ক তোমাদের একদম ভালোভাবে মুখস্থ। রূপগত উপযোগ, সত্যগত, মালিকানাগত, সময়গত, স্থানগত, তথ্যগত। আকার পরিবর্তনের মাধ্যমে কি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয়। সত্য বা মালিকানাগত উপযোগ কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। সময়গত উপযোগ কিসের মাধ্যমে মেয়েরা বলো? সময়গত উপযোগ হচ্ছে কি গুদামজাতকরণের মাধ্যমে। স্থানগত উপযোগ কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। আর তথ্যগত উপযোগে এখন আমরা জানি যে তথ্যগত উপযোগের যুগ, কারণ তথ্যের মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয়। আর সেবাগত উপযোগ, যেটা আমরা যেমন একজন শিক্ষক সেবা দিয়ে থাকে, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে মানে সেবার মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সেবাগত উপযোগ। আর পরবর্তী পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ মার্কেটিং বা মার্কেটিংয়ের গুরুত্ব। এটাকে আমি 3 ভাগে ভাগ করিয়ে দেখিয়েছি, মেয়েরা একটু খেয়াল করো চিত্রটা। অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, প্রাতিষ্ঠানিক গুরুত্ব, এই 3 ভাবেই কিন্তু বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সমাজে। তো একই রকম প্রশ্ন আছে, বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে, কিংবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেই বিপণনের গুরুত্ব কতটুকু, এগুলো তোমরা একটু বাসায় দেখে নেবে। কোনো পয়েন্টসে সমস্যা হলে আমাকে জানাবে। আর লাস্টে হচ্ছে ভোক্তাই রাজা।
অর্থাৎ কিনা কনজিউমার ইজ দ্য কিং। ভোক্তাকে যদি মেয়েরা সন্তুষ্ট করতে না পারে একটা কোম্পানি, তাহলে তার পণ্য উৎপাদনই ব্যর্থ। সুতরাং এখানে আমরা দেখিয়েছি আরম্ভ হবে কোত্থেকে? আরম্ভ হবে বাজার থেকে, অর্থাৎ বাজারে ক্রেতার কতটুকু প্রয়োজন এটার উপর গুরুত্ব আরোপ করবে। তারপরে সমন্বিত উপায়ে বিপণন করবে 4Pর মাধ্যমে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এবং কি ফলাফলে কি পাবে? ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করবে। তারপরে এখানে আমি 4Pকে বিশ্লেষণ করে দেখিয়েছি। দেখো এখানে ভোক্তা মাঝখানে কিন্তু মেয়েরা, অর্থাৎ কনজিউমার ইজ দ্য কিং, মাঝখানে অবস্থান করছে ভোক্তা। আর পণ্য, মূল্য, তারপরে কি প্রসার এবং বন্টন, প্রত্যেকের লক্ষ্য কি? ভোক্তাকে আকর্ষণ করা। সুতরাং আমরা বুঝতে পারি কনজিউমার ইজ দ্য কিং। তো এখানে আজকে আমি তোমাদের সাথে আলোচনার ইতি টানতে চাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো, এবং আমরা সবাই করোনা পরিস্থিতি সামলে উঠব। পৃথিবীর অসুখটা সেরে যাবে। সবাই আমার জন্য দোয়া এবং শুভকামনা রেখো। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সবাই বাসায় একটু কাজ করো, এবং মাঝে মাঝে মনোযোগ দিয়ে অন্যান্য কাজের সাথে একটু পড়াশোনা করো। থ্যাংক ইউ মেয়েরা। কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে বলবে।